রাখি পূর্ণিমা এই উৎসবটি গোটা ভারতবর্ষই খুব আনন্দ সহকারে পালন করে। ভাই বোনের এই পবিত্র পার্বণটি সকলেরই খুব প্রিয়। কিন্তু যে রাখি বোনের ভালোবাসা ও তাকে আজীবন রক্ষা করার শপথের প্রতীক, সেই রাখি যদি বয়ে নিয়ে আসে মৃত্যু। উত্তরাখণ্ডের এক প্রত্যন্ত গ্রাম জগৎপুরে এই রাখির উৎসবটা একটা অভিশাপ। কিন্তু কেন, কি ঘটেছিল ওখানে? রাঘব, মালব, পালক, পিঙ্কি এরা কারা? কোন আধার নেমে আসে এদের জীবনে? এদের কাছে কি রাখি সত্যি একটা রক্ষা কবচ, নাকি নাকি কোনো মৃত্যুদূত? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, জগৎপুরের আতঙ্ক। গল্পটি লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, জগৎপুরের আতঙ্ক, যেখানে এক কথায় প্রবেশ নিষিদ্ধ। এবারে রাখি বন্ধন উৎসবটা আমরা উত্তরপ্রদেশের কোনো একটা পাহাড়ি এলাকায় উদযাপন করব। আমি আর তুই তো যাবই, সঙ্গে পিঙ্কি আর মালককেও সঙ্গে নিয়ে নেব। কি বলিস পালক? রাঘবের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পালক বলল, হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হয় দাদা। তবে তুই পিঙ্কি আর মালককেও বলেছিস, সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম তুই বোধহয় অন্য বন্ধুদের নিয়ে যাচ্ছিস, আর সাথে আমাকেও। বারবার করে আমি যাব বলে জেদ করায় তুই আর আমার কথা ফেলতে পারিসনি, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছিল। আসলে মালব আর পিঙ্কি ভীষণ অন্যরকম। ওরা কি আর এই সব রিচুয়ালে বিশ্বাস করে? আজকালকার দিনের মানুষেরা কেবলই সব আধুনিক জীবনযাপনের সঙ্গে সংযুক্ত। সেখানে রাখির মতন একটা উৎসব পালনের জন্য কেউ আর এত দূরে যেতে চাইবে? আমার বিশ্বাস হয় না। রাঘব বলল, আরে ধুর পাগলি, আমরা কি শুধু রাখি উৎসব পালন করতে যাচ্ছি নাকি? ওখানে গেলে দেখবি আরও মজা হবে। এছাড়া আমি আমার বাদবাকি বন্ধুদেরকে নিয়ে যেতে চাইনি, কারণ তুই আমার একমাত্র আদরের বোন। কাজেই তোর মনের কথা বুঝে চলাটাই তো দাদা হিসেবে আমার সব থেকে বড় কর্তব্য। এছাড়া বাবাকে আর মাকে বলে রাজি করিয়ে নিয়েছি, ওরা আমাদের ঘুরতে যাওয়া নিয়ে আশা করি আর কোনো সমস্যা করবে না। তাহলে দেরি কিসের? দেখ না কি মজা হয়। রাঘবের এই সিদ্ধান্তে খুবই খুশি হয়েছে পালক। কোনো বোন যদি নিজের দাদার কাছ থেকে এতটা ভালোবাসা পেতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। পালক সর্বদাই এই বিষয়টিকে নিয়ে চিন্তামুক্ত ছিল, কারণ আজকের যুগে এত ভাগ্য করে কোনো বোন আসেনি যে তার দাদা সব কিছুর আগে নিজের বোনের সুখের কথাটা চিন্তা করবে। তবে এটা সাধারণ সমীক্ষার ভিত্তিতেই বললাম। পালকের জীবনে দেখা অন্যান্য সম্পর্কগুলির ক্ষেত্রে সে তার বান্ধবীদের কাছ থেকে তাদের দাদাদের সম্পর্কে কেবল সমালোচনায় শুনেছে। সেখানে নিজেকে এতটা ভাগ্যবতী পেয়ে সে খুবই আনন্দিত অনুভব করছিল। ধীরে ধীরে যাওয়ার দিনগুলো এগিয়ে এলো। অন্যদিকে পিঙ্কি আর মালবও এসে হাজির হয়ে গেল। মালব পালককে উদ্দেশ্য করে বলল, বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে আমরা দুই ভাই দুই বোন একসাথে উত্তরপ্রদেশের পাহাড় ভ্রমণে যাচ্ছি। আশা করি বেশ ভালোই অভিজ্ঞতা হবে। পাহাড়ি এলাকার শোভা সবসময় আমার নজর কাড়ে। এর আগেও রাঘবের সাথে অনেক স্থানেই ঘুরতে গেছি, আর সেসব জায়গার স্মৃতি এখনও মনের মধ্যেই স্থান করে রেখেছে। এই সকল স্মৃতিগুলির থেকে সহজে বেরোতেও পারিনি। সব জায়গাতেই গাড়ি নিয়ে ঘুরেছিলাম আমরা, তবে এবারে পিঙ্কিকে সাথে নিয়ে যেতে পারবো। এটাই একটা ভালো ব্যাপার আর কি। কি বলিস রাঘব? রাঘব মালবকে উদ্দেশ্য করে বলল, আরে নে নে নে, গাড়িতে উঠে পড় সকলে। আমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, না হলেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা হবে। এমনিতেই এখান থেকে যেতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। তাছাড়া হাইওয়ে ধরবার আগে ওই রাস্তায় ট্রাফিকও পাবো অনেক। সেই ট্রাফিক কাটিয়ে এগোতে অনেকটাই সময় লাগবে। তারপরে হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যেতে পারবো। তবে ওই পর্যন্ত যেতেই বেশ অনেকটাই সময় লাগবে রে।
রাঘব গাড়িটা স্টার্ট দিতেই যাবে এমন সময় তার মা বললেন, বাবু, উত্তরপ্রদেশের পাহাড়ি রাস্তায় কিন্তু অনেক জায়গাতেই ধস নেমেছে। খবরে সেরকমটাই দেখাচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে কিন্তু তোমরা ফিরে এসো। এত ঝুঁকি মাথায় নিয়ে যেও না, এতে কিন্তু বিপদ আরও বাড়বে। তাছাড়া তোমাদের নিয়ে আমার খুব ভয় হয়, বিশেষ করে আমার ছেলেকে নিয়ে। রাঘবের হাতে গাড়ি পড়লে তার কোনো হুঁশ থাকে না। যাক, তোমরা এখন এসো, সবাই সাবধানে যেও। রাঘব গাড়িটা নিয়ে এগোতে শুরু করলো। ওরা সকলেই ছিল দিল্লির বাসিন্দা। পুরনো দিল্লির করলবাগে থাকতো সকলে, সেখানেই সকলের বেড়ে ওঠা। উত্তরপ্রদেশের দিকে গাড়ি নিয়ে যাওয়াটা ওদের কাছে খুব একটা সমস্যা ছিল না, কারণ দিল্লি থেকে সেই স্থানটির দূরত্বই বা কতখানি। তাই কাছে পিঠে ট্রিপগুলিকে তারা বেশ আনন্দের সাথেই উপভোগ করত। গাড়ি ক্রমে রাস্তা ধরে এগোতে থাকলো। এমন সময় রাঘব পিঙ্কিকে উদ্দেশ্য করে বলল, পিঙ্কি, দেখ, আমি ড্রাইভ করছি বলে সামনের দিকে নজর রাখতে হচ্ছে, আর আমি রোড ম্যাপটা দেখতে পাচ্ছি না। তুই একটা কাজ কর না, তোর মোবাইলের লোকেশন চেঞ্জ করতে থাক, বুঝলি? আর শোন, রাস্তার পাশে যে ফলকগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখ, কারণ আগামীতে রাস্তায় অনেক বাঁক পড়বে। সেগুলো বুঝে ঠিকঠাকভাবে এগোতে হবে আমাদের, না হলেই সমস্যা। কোথাও গিয়ে যদি কোনো বাঁকে আমরা আটকে পড়ি না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। পথ হারিয়ে ফেললে আমাদেরকে অনেক বড় ঝুঁকি ওঠাতে হবে, আর আমি চাই না তেমন কিছু হোক। তাই তোদেরকে আগে থেকেই বলে রাখছি, একটু ভালো করে খেয়াল রাখিস। এই মালব, তোকেও বলে দিলাম, তুই কিন্তু দেখতে থাক, পিঙ্কির যাতে কোনো অসুবিধা না হয়। আর আমার বোন তো ঘুমিয়েই কাদা, থাকে আর কি বলবো। যাক শোন, আমি ড্রাইভ করছি, তোরা খেয়াল রাখিস। পালক নিজের খেয়ালে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। বাইরের শোভা ছিল দেখবার মতো, যাকে বলে নৈসর্গিক সৌন্দর্য। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। উত্তরপ্রদেশের ওই আবহাওয়ার মধ্যে কোথাও যেন একটা না বলা অতীত সাড়া ফেলতে চাইছিল। মনে হচ্ছিল সেই অতীতের হাত ধরে কোনো একটি সংকেতকে কেউ যেন তাদের কাছে পৌঁছে দিতে চাইছে, অথচ অস্ফুটভাবে সেই সংকেতকে খুঁজে বার করতে পারছিল না কেউই। তারা নিজেদের খেয়ালে এগিয়ে চলেছিল। এমন সময়ে একটি কালো বিড়াল তাদের গাড়ির একেবারে সামনে উপস্থিত হলো। সেই বিড়ালটিকে কাটিয়ে উঠতে যাবে রাঘব, তার আগেই গাড়িটি সামনে থাকা একটি গাছের দিকে এগিয়ে গিয়ে গাছটিকে সজোরে ধাক্কা মারতেই গাড়ির সামনের অংশটি একেবারে তুবড়ে গেল। পালকের মাথাটা সামনের কাঁচে গিয়ে ধাক্কা খাওয়ার ফলে বেশ অনেকটা অংশ কেটে গিয়েছে। রক্তপাত হতে দেখে রাঘব প্রচণ্ড ভয় পেয়ে গেল। অপরপক্ষে পিঙ্কি ও মালবও ভয় পেয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছিল। ওই শুনশান রাস্তায় সাহায্যের জন্য তারা কাউকে এগিয়ে আসতে দেখল না। এমনতাবস্থায় মালব রাঘবকে উদ্দেশ্য করে বলল, আরে তুই কি দেখে গাড়ি চালাতে পারিস না? ওই জন্যই কাকিমা আমাদেরকে সাবধান করে দিতে চেয়েছিলেন। এখন দেখছি তোর সাথে না গিয়ে আলাদা ড্রাইভারের ব্যবস্থা করে নেওয়া উচিত ছিল, না হলে যে কোনো সময় একটা চরম কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারিস তুই। আর দেখ, সেটাই হলো। এ কি, পালকের মাথায় তো চোট লেগেছে, রক্ত বেরোচ্ছে। এখন ওকে নিয়ে কোথায় যাব? আশেপাশে তো কোনো ডাক্তারের ব্যবস্থাও নেই। আর কি কি হয়েছিল কি? হ্যাঁ, কি দেখে তুই ওরকমভাবে গাড়ি চালাচ্ছিলি? পাহাড়ি রাস্তায় কোথায় লোকে সংযত হয়ে ধীরে ধীরে গাড়ি চালায়, তুই দেখি একেবারেই উল্টো। ভয়ঙ্করভাবে গাড়িটা ড্রাইভ করছিলি তুই। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই তোকে। রাঘব মালবের কথায় রাগ করল না, কারণ তার জন্যে যে সকলে বিপাকে পড়েছে সেই বিষয়টি সম্পর্কে সেও যথেষ্ট অবগত ছিল বই কি। রাঘব মালবকে উদ্দেশ্য করে বলল, আমি ঠিক জানি না রে, রাস্তাটা দেখেই গাড়িটা চালাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। সন্ধে হয়ে গিয়েছিল ঠিকই, তবে মনে হচ্ছিল এক ঝাঁক কালো অন্ধকার যেন আমার চোখের সামনের অংশটিকে একেবারে ঢেকে দিয়েছে। পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না।
এমন সময় কোথা থেকে একটা কালো বেড়াল এসে উপস্থিত হলো। রাস্তা কাটছে দেখে আমি গাড়িটাকে আরও সন্তর্পণে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এমনিতেই কালো বেড়ালের রাস্তা কাটা খুবই অশুভ, তার উপরে যদি আবার আমার গাড়ির তলায় পিষ্ট হয়, না না, একেবারেই না। এসবের থেকে আমি দূরেই থাকতে চেয়েছিলাম। এই তো দেখছি এক বিপদের হাত থেকে রক্ষা পেতে আর এক বিপদের হাতে পড়লাম। রাঘব পালকের দিকে এগিয়ে গেল, পালকের কপালে হাত দিয়ে কেঁদে ফেলল। এরপরে মালব রাঘবের দিকে একটা ফার্স্ট এইড বক্স বাড়িয়ে দিয়ে বলল, বুঝেছি, এতে তোর দোষ ছিল না। একটা কাজ কর, তুই এখান থেকে কিছুটা তুলো, লাল ওষুধ আর ওই ব্যান্ডেড নিয়ে পালকের ওই কপালে কাটা জায়গায় লাগিয়ে দে। দেখবি ও অনেকটাই স্বস্তি অনুভব করবে। রাঘব মালবের কথা মতন সেটাই করল। এরপরে পালক অনেকটাই সুস্থ অনুভব করল। রাঘবকে উদ্দেশ্য করে বলল, দাদা, তুই এসব মানিস কিনা জানি না, তবে আমি মানি। জানিস তো, এইসব পাহাড়ি এলাকায় অনেক রকমের দুর্ঘটনা ঘটে। পথে ঘাটে অনেক মানুষ মারা যায়, কিন্তু সেভাবে না তাদের কোনো হদিশ পাওয়া যায় না। তাদের সৎকারের কাজও সেভাবে করা হয় না, ফলে অনেকেরই কিন্তু আত্মার শান্তি হয় না। অপঘাতে মারা গেলে কেউ এভাবেই তার আত্মা ঘুরে বেড়াতে থাকে, আর পথ চলতি মানুষদেরও এই একইভাবে মেরে ফেলার চেষ্টা করে। আমাদের সাথে তেমনটাই ঘটেছে। না হলে দিব্যি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলিস তুই, এমন সময় কোথা থেকেই বা একটা কালো বিড়াল এসে হাজির হলো, আর সেটাকে বাঁচাতে গিয়ে তুই সজোরে গাড়িটা ওই গাছের গুঁড়িতে গিয়ে মারলি। আসলে কেউ আমাদেরকে শেষ করে ফেলতে চেয়েছিল। দেখ, পাশে তাকিয়ে দেখ, বেশ ঘন জঙ্গল, আর তার মাঝে এই সরু লেনের রাস্তা। অন্যদিকে রাস্তার পাশেই বিশাল খাদ। এখানেও তো গাড়িটা তলিয়ে যেতে পারতো। আমাদের কপাল ভালো যে তেমন কিছু হয়নি, কিন্তু গাড়ির যা অবস্থা, তাতে করে তো মনে হচ্ছে না এই গাড়ি নিয়ে আর এগোনো সম্ভব হতে পারে। তাহলে আমরা এখন কি করব? মালব ফোনের লোকেশন চেক করতে গিয়ে বলল, দেখ রাঘব, এখানে তো সিগন্যালই আসছে না রে। কি করব বলতো? আশেপাশে তো লোকজনও দেখতে পাচ্ছি না। তাদের কাছ থেকে যে একটা হেল্প চাইবো, সে ব্যবস্থাও তো নেই। এখন কি যে করি, কোথায় যাই, কাকে জিজ্ঞাসা করি? একটা মেকানিক পাবো বলে মনে তো হচ্ছে না। এখন তবে কি এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে? পিঙ্কি বলল, আমি আগে একটা ফলক দেখেছিলাম, কিন্তু সেটা তো পাহাড়ি এলাকার দিকে যাচ্ছিল না। আমার মনে হয় কুয়াশার কারণে রাঘবদা অনেক আগেই রাস্তা ভুল করে ফেলেছে, আর আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এদিকে দেখে তো মনে হচ্ছে আমরা অন্য কোনো রাস্তায় এসে ঢুকে পড়েছি। এখন কি হবে তাহলে? পিঙ্কি ও পালক দুজনেই বেশ ঘাবড়ে গেল। রাঘব তাদেরকে উদ্দেশ্য করে বলল, শোন, এভাবে ভাবলে চলবে না। এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও হবে না, আমাদেরকে এগোতে হবে। এগিয়ে গেলে তবেই আমরা কিছু একটা অনুসন্ধান করতে পারবো। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, সঠিক পথ ধরে আস্তে আস্তে কিভাবে ভুল পথের দিকে গাড়ি ঘুরিয়ে নিলাম আমি। এতটাও কি ভুল ড্রাইভিং করতে পারি আমি? আমাকে তো ফলকটি সঠিক পথেরই সন্ধান দিয়েছিল। এখন তো মনে হচ্ছে আমি সত্যিই হয়তো বিপাকে পড়ে গেছি। সোহা দেখা তো দূরের কথা, এখন কিভাবে রাতটা নিশ্চিন্তে কাটানো যাবে সেটা ভেবেই আমার মারাত্মক ভয় করছে। মালব বলল, বাদ দে তো, যা হবে দেখা যাবে। আগে তো সামনের দিকে এগোতে থাকি, নিশ্চিত কোনো না কোনো উপায় বেরোবেই। এখানে এমনিতে অনেক গ্রামই দেখতে পাওয়া যায়। সেই গ্রামগুলোর ওপর ভিত্তি করে যদি কোনো লোকালয়ের সন্ধান পাই, তাহলে ক্ষতি কী?
আমাদের উপকারেই তো লাগবে। নে এবারে চল, ওদিকে এগোনো যাক। মালবের কথা শেষ হতেই ওরা সকলে সামনের দিকে এগোতে শুরু করলো। গাড়িটা ওই তোবড়ানো অবস্থাতেই গাছের একটি পাঁশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। পিঙ্কি রাঘবকে উদ্দেশ্য করে বলল, দাদা, মনে হচ্ছে সামনের দিকে কোনো একটা গ্রাম আছে। কয়েকজনের গলার আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে ওনারা এদিকেই আসছেন। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে আমরা ঠিক একটা সুরাহা খুঁজে বের করতে পারবো। পিঙ্কির কথায় সকলের মনের মধ্যে বল এলো। সকলেই ভাবল হয়তো তাই হবে। তারা আরও কিছুটা এগোতেই সামনের দিকে বেশ কয়েকজন লোককে দেখতে পেল। লোকগুলি লাঠি হাতে সামনের দিকে তাকিয়ে কোন একটা বিষয়ে আলাপ আলোচনা করছিল। ওদেরকে একসাথে সেদিকে ধাবিত হতে দেখেই সকলে চমকে উঠল। এরপরে তাদের দিকে তাকিয়ে একজন বলে উঠলেন, বলিবে আপনারই কারা, আর এদিকে আসতেছেন কেন? এখানে তো অনেক সমস্যা, আর এদিকে যাওয়া যাবেনি। রাস্তা একেবারে আটকে দেওয়া হয়েছে। সামনে পাহাড়ে ধস নামিছে কিনা, ওদিকের কোনো গাড়ি এদিকে আসতে পারছে না, আর এদিকেরও কোনো গাড়ি ওইদিকে যেতে পারছে না। কাজেই আপনাদের আজকের রাতটুকু গাড়ির মধ্যেই বিশ্রাম করতে হবে। রাস্তা পরিষ্কার না করা হলে কাউই তো যেতে আসতে পারবে না। লোকগুলোকে দেখে ওরা সকলেই বেশ ঘাবড়ে গেল। লোকগুলোর পরনের পোশাক আশাক দেখে মনে হচ্ছিল তারা স্থানীয় বাসিন্দা। আশেপাশের কোনো গ্রামের সাথেই তাদের সংযুক্ত রয়েছে। এই সকল স্থানীয় লোকেরাই যে এই ধরনের সমস্যার পাশে এসে দাঁড়ান, এই আশা নিয়ে রাঘব তাদের উদ্দেশ্য করে বললেন, আসলে আমরা সকলে দিল্লি থেকে আসছি। আমরা এখান দিয়ে উত্তরপ্রদেশের পাহাড়ি এলাকায় যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ কি হলো জানি না, চোখের সামনেটা একেবারে ঘোলাটে হয়ে যায়। রাস্তাটা পরিষ্কারভাবে দেখতে পেলাম না, আর এই দিকটা ভীষণ কুয়াশাচ্ছন্ন থাকায় এই অবস্থা হয়েছে। তবে আমার মা আমাকে এই এলাকার কথা আগেই জানিয়েছিলেন। এখানে যে প্রায় ধস নামছে সেই বিষয়টি আমি আগেই টের পেয়েছিলাম। তবে আমাদের যাওয়ার পথেই যে এত বড় বিপদ হবে এটা আমরা সত্যি কল্পনা করতে পারিনি। তবে কালো বেড়ালের ব্যাপারটা আমি কিছুতেই আন্দাজ করতে পারছি না। কথায় বলে কালো বেড়ালের রাস্তা কাটা নাকি খুব অশুভ। আমাদের সাথেও বলতে পারেন কিছুটা তেমনই ঘটেছে। আর ওই বেড়ালটাকে রক্ষা করতে গিয়েই গাড়িটাকে সজোরে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলেছি। ব্যাস, তারপরেই যা হয় আর কি। যত সমস্যা। এদিকের পথ আমাদের একেবারেই অচেনা। পথ যে কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। গাড়িটার অবস্থাও একেবারেই খারাপ। গাড়িটাকে নিয়ে যে সামনের দিকে এগোবো সেই উপায়ও নেই। ভাবছিলাম যদি এখানে কোনো মেকানিক খুঁজে পাওয়া যায়, কিন্তু যা দেখছি মেকানিক তো দূরের কথা, সাধারণ লোকজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করব বলুন তো? এখন কিভাবে নিজেদের প্রাণ বাঁচাবো? লোকগুলি খুব মন দিয়ে রাঘবের কথা শুনছিল। এরপর তাদের মধ্যে থেকেই একজন রাঘবকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এই ঘটনা যে কেবল আপনাদের সাথেই ঘটেছে এমনটা নয়। এই ঘটনা অনেকের সাথেই ঘটেছে। হ্যাঁ, ওই রাস্তা ধরে যাওয়ার সময় অনেকেই বিপদে পড়েছেন। অনেকের তো গাড়ি একেবারে খাদে পড়ে গিয়েছে। তাদের তো আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। জানি না এই জায়গায় কি আছে, তবে এখানে এলেই মানুষের ঝুঁকি বাইরে যায়, প্রাণ সংশয়ের সাবধানও বাইরে যায়। সকলেই বলেন সামনে থাকা একটি গ্রামকে কেন্দ্র করে নাকি এমন ঘটনা সব ঘটে। আমরাও তেমনটাই বিশ্বাস করি। আসলে এই গ্রামটিকে কেন্দ্র করেই যত রকমের সমস্যা শুরু হয়েছে। তবে সেটা আজকের ঘটনা নয়, বহুকাল আগে থেকেই ওই গ্রামটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানা রকমের কুসংস্কারের দানা বাঁধতে শুরু করেছে। তাই আপনাদেরকে একটা পরামর্শ দেব। হ্যাঁ, এই আপনারা আজকের রাতটা যে করেই হোক ওই গাড়িটির মধ্যেই কাটিয়ে দিন।
এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা সরাইখানা আছে, সেখানেই আপনারা মেকানিকের সন্ধান পাইয়ে যাবেন। এখন বেশ রাত হয়ে গিয়েছে, এই অবস্থায় ওই ভাঙা গাড়িটিকে নিয়ে 2 কিলোমিটার এগোনো আপনাদের পক্ষে সম্ভব নয়। কাজেই আপনারা যে করেই হোক ওই আজকের রাতটুকু গাড়িটিকে কেন্দ্র করেই আশ্রয় নেওয়ার ব্যবস্থা করুন। আমি দেখি আমার এক বন্ধুকে ফোন করে দিচ্ছি, সে আগামীকাল সকালবেলা এসে আপনাদেরকে নিয়ে যাবে। তারপর আপনারা এই সরাইখানায় বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এমন সময় পিঙ্কি ওই লোকটিকে থামিয়ে বলে উঠল, কেন আজকের রাতটা গাড়িতে কাটানোর কি আছে? আপনারা তো বলছেন সামনেই নাকি একটা গ্রাম রয়েছে, গ্রামে গিয়েই তো বিশ্রাম নেওয়া যেতে পারে, তাই না? কেউ না কেউ নিশ্চয়ই আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আগে থেকে তো একটা বিমর্ষ হয়ে পড়ার তো কোনো প্রয়োজন আমি দেখছি না। ঠিক একটা না একটা উপায় বেরিয়ে আসবে। আপনারা বরং আমাদেরকে ওই গ্রামটার রাস্তাটা দেখিয়ে দিন না, আমরা সেদিকেই চলে যাব। এমনিতেই আমরা 4 জন আছি, আশা করি একসাথে গ্রামের দিকে গেলে খুব একটা কিছু সমস্যা হবে না। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রামে পৌঁছে যেতে পারবো। পিঙ্কির কথা শুনে লোকগুলি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। তাদের মধ্যে থেকে একজন পুনরায় তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওই গ্রামটিকে নিয়েই তো যত রকমের সমস্যার উদ্রেক ঘটেছে, আর আপনারা সেখানেই যেতে চাইছেন। আসলে ওই গ্রামটিকে কেন্দ্র করেই এক অভিশাপ দানা বেঁধেছে। সেই অভিশাপ আজকের নয়, বহু যুগ আগে থেকেই ওই অভিশাপ গ্রামটিকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে। এই অভিশাপের কবল থেকে গ্রামবাসীরা কবে নিস্তার লাভ করতে পারবেন কেউ জানে না। কিন্তু এই অভিশাপের কারণ কি এবং কে রকমভাবে প্রতিটি নিরহ মানুষের প্রাণ হরণ করে চলেছে, সেই বিষয়টি সম্পর্কে কেউই কোনো অস্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এমন অবস্থায় কেউই বাইরের আগন্তুকেরা গ্রামে প্রবেশ করতে চাইছে না। গ্রামবাসীরা নিজেরাই শহরের লোকজনকে গ্রামে প্রবেশ করতে একেবারে নিষেধ করে দিয়েছে। এই তো কিছুদিন আগে বেশ কয়েকজন শহুরের লোক গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন। তারাও আপনাদের মতো রাত কাটাতেই এসেছিলেন। তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের লাশগুলিকে গ্রামের পশ্চিম সীমান্তে থাকা সেই পুরনো কুয়োর পাড়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল। ছিন্ন ভিন্ন অবস্থায় তাদের দেহগুলি খুঁজে পাওয়া গিয়েছিল। এই ঘটনা সকলের মুখে মুখে রটে যাওয়ার পর কেউই আর এই পথে এগোনোর সাহস পাচ্ছে না। তারপরে আবার প্রায়শই এই অঞ্চলে ধস নামতে শুরু করেছে। কি বলি, পাহাড়ি এলাকা, তারপরে আবার ধস। রাতের অন্ধকারে এই এলাকা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার একেবারেই দুর্ঘটনা প্রবণ বলতে পারে। দিনের বেলাতে যে এমনটা হচ্ছে না তা নয়, আরও অনেকেই কথা বলেছেন। তারাও নাকি আপনাদের মতো পথ ভুল করে এদিকে চলে এসেছেন। আমার তো মনে হচ্ছে এর পেছনে অবশ্যই কোনো কালো শক্তি আছে, যে সকলকে গ্রামের উদ্দেশ্যে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ। কথাগুলি বলার পর লোকটি থামলেন। এরপরে পালক লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আমি সেই থেকে আপনার মুখে ওই গ্রামের বিষয়টিকে নিয়ে অনেক কথাই শুনে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই গ্রামটির নাম কি তা জানতে পারিনি। দয়া করে আমাদের বলুন, এই গ্রামটির নাম কি? লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর পালককে উদ্দেশ্য করে বললেন, ওই গ্রামটির নাম হলো জগৎপুর। হ্যাঁ, ওই গ্রামটির সাথে এই অভিশাপের সূত্রটি জড়িয়ে আছে। আপনারা কি এই গ্রামের নাম আগে শুনেছেন? লোকটির মুখে জগৎপুর শব্দটি শোনার সাথে সাথে তাদের 4 জনের শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত প্রবাহিত হয়ে গেল। রাঘব বিশেষ করে ঘাবড়ে গেল। তবে মালব এই বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিতে চাইল না। সে ওই লোকটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, জগৎপুর।
নাম শুনেছি। উত্তরপ্রদেশের পাহাড়ি পথ ধরে কোনো এক সময় এই ছোট্ট গ্রামটিকে দেখতে পাওয়া যায়। পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি সম্পর্কে অনেক কথাই আমি বইতে পড়েছি। তার প্রাকৃতিক শোভা এবং সৌন্দর্য নাকি নজর কাড়ার মতো। কাজে এই গ্রামটিতে আশ্রয় নিতে আমাদের বিশেষ কোনো অসুবিধে নেই। আর তাছাড়া আমরা তো বেরিয়েই ছিলাম উত্তরপ্রদেশের পাহাড়ি এলাকা পরিভ্রমণ করব বলে। এখানে পথের মাঝে যদি এরকম একটি গ্রামের সন্ধান পাওয়া যায় তাহলে ক্ষতি কি? সেখানেই অনেকটা সময় কাটিয়ে নেওয়া যাবে। এছাড়া এখানকার গ্রামবাসীদের সম্পর্কেও অনেক সুখ্যাতি আমি শুনেছি। প্রত্যেকেই বেশ স্বচ্ছন্দপূর্ণ। শহরের লোকজনদের সাথে তারা খুবই ভালো ব্যবহার করেন। আতিথেয়তাতেও তারা খামতি রাখেন না। কাজেই আমার মনে হয় আজকের রাতটা আমাদের এই গ্রামের দিকেই অগ্রসর হওয়া উচিত। তারপর কালকে সকালের কথা সকালে ভাবা যাবে। গ্রামে মানুষজনদের সন্ধান পেলে তাদের কাছ থেকেই না হয় সাহায্য চেয়ে নেওয়া যাবে। আশা করি তারা আমাদেরকে দূরে সরিয়ে রাখবেন না। তবে এই গ্রামটি দর্শনের উদ্দেশ্যেই আমার যাওয়া। গ্রামটিকে কেন্দ্র করে নানা রকমের রহস্যজনক ঘটনা দানা বাঁধতে দেখেছি। তবে সেগুলো আদৌ সত্য কিনা এই বিষয়টি পরখ করে দেখাটাও খুব জরুরি। এছাড়া কালকেই রাখি পূর্ণিমা। এমনিতেই আমাদের দুই বোন আমাদের সাথেই রয়েছে, আর পথের মধ্যে রাখি পূর্ণিমার মতো পবিত্র উৎসব পালনের সুযোগ পাবো না, এটা ভেবেই আমরা তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলাম। কিন্তু পথের মাঝখানে যখন এত ভালো একটি সুযোগ পেয়ে গেলাম এবং একটি গ্রামের অনুসন্ধান পেয়ে গেলাম, তাও আবার জগৎপুরের মতো একটি গ্রাম, তখন এই রহস্য উদ্ঘাটনের ইচ্ছে তো জাগবেই। এখানেই না হয় রাখি পূর্ণিমা উৎসবটিকে পালন করে নেওয়া যাবে। মালব লক্ষ্য করল তার মুখ থেকে এই কথাগুলি শোনার সাথে সাথে ওই লোকগুলি নিজেদের মধ্যে কী সব আলোচনা শুরু করেছে। তাদের চোখের মুখের ভিত্তি স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে ওই গ্রামে কিছু রয়েছে, ভয়ঙ্কর কিছু রয়েছে, যার জন্যেই তারা প্রত্যুত্তরে কিছুই জানাতে চাইল না। তাদের মধ্যে থেকে একজন মালবকে উদ্দেশ্য করে বললেন, বেশ ঠিক আছে, আপনারা যখন আমাদের কোনো কথাই শুনতে চাইছেন না, তখন আর এই বিষয়ে আপনাদেরকে বলে কোনো লাভও নেই। আপনারা যদি দুই ছেলে থাকতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন দুজন মহিলাও আপনাদের সাথে রয়েছেন তখন তাদের একটা সুরক্ষার বিষয় এসেই পড়ে। একা একা এভাবে জঙ্গলের মধ্যে মেয়েদেরকে নিয়ে না থাকায় সমীচীন হবে। তবে জগৎপুরের পরিবর্তে যদি অন্য কোনো গ্রামের সন্ধান পেতেন তাহলে আমরা কোনো সময় আপনাদেরকে সেখানে যেতে নিষেধ করতাম না, কিন্তু জগৎপুর বলেই যত সমস্যা। তবুও বলবো আপনারা দাদা হয়ে বোনদের খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনারা যখন ওদের সাথে রয়েছেন তাহলে ওনাদের সুরক্ষার কোনো অসুবিধা হবে না। আপনারা একটা কাজ করুন, আপনারা সামনের ওই বাঁক ধরে একেবারে সোজা চলে যান। সামনের দিকে বেশ কিছুটা জঙ্গল পড়বে। ওই রাস্তাটা বেরোনোর পরেই আবার রাস্তার দুধারে কিছুটা জঙ্গল নজরে পড়বে। আপনারা ওই সরু রাস্তা ধরেই এগোতে থাকবেন, কিন্তু কোনো দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পথ ভুলে যাবেন। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললে বড় রকমের বিপদে পড়বেন। আপনাদের গাড়িটা এখানেই থাক, আমরা পাশের গ্রামেই থাকি। এখান থেকে আমাদের গ্রাম অনেকটাই দূর। আমরা আসলে রাস্তাঘাট সারানোর জন্য সরকারি কর্মী হিসেবে নিযুক্ত পেয়েছি। যদিও এগুলো কনস্ট্রাক্টের কাজ, তবে সরকার এখন কাজগুলিকে করানোর জন্য স্থায়ী লোকেদের সুযোগ দিচ্ছে। সেই সুবিধেই কাজ পেয়েছি। আর কি আর, এখানে কাজে লাগার পর থেকে ওই জগৎপুর সম্পর্কে নানান কথা কানে শোনা যায়। সেই কারণেই আপনাদেরকে সাবধান করে দিতে চাইছিলাম। আমরা একবার ওই গ্রামে গিয়েছি, তাই রাস্তাটা চিনি। আপনারা এক কাজ করুন, একটা কি দুটো টর্চ সঙ্গে নিয়ে এগোতে থাকুন। আশা করি 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। যাক, সাবধানে যাবেন। আমি আমার বন্ধুকে যোগাযোগ করার চেষ্টা করছি। এখানে তো নেটওয়ার্ক থাকে না বললেই চলে, তাও কখন ফোনে পাবো সেটাও বলতে পারছি না, তবে আশা করি পেয়েই যাবে।
আপনারা কাল সকাল সকাল এখানে এসে উপস্থিত হয়ে যাবেন। যদি না পারেন তাহলে দুপুরের মধ্যে অন্তত চলে আসার চেষ্টা করবেন। আমি আমার বন্ধুটিকে বলে রাখবো, সে এসেই আপনাদের গাড়িটিকে নিয়ে সামনের দিকে 2 কিলোমিটার এগিয়ে যাবে। আশা করি তারপরে আপনারা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবেন। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন এবং নিজেদের খেয়ালটা রাখবেন। এই বলে লোকগুলি ওখান থেকে চলে গেলে রাঘব লোকগুলির কথা মতন গাড়ি থেকে 3টি টর্চ বার করে নিয়ে এলো। একটি সে নিজে ধরলো আর বাকি দুটো পালক আর পিঙ্কির হাতে দিয়ে বলল, এই শোন, আমি সামনের দিকে এগোতে থাকবো, আর তোরা আমাকে লক্ষ্য করে পিছন পিছন আসতে থাকবি। পথের মাঝখানে দুম করে এদিক ওদিক চলে যাস না, তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে। আমি যেদিক দিয়ে যাব সেদিক দিয়েই যাওয়ার চেষ্টা করবি, কেমন? এমনিতেই পালকের শরীর খুব খারাপ, ও খুব দুর্বল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ওকে একা ছেড়ে দেওয়া একেবারেই ঠিক হবে না, তাই ও আমাদের মাঝ বরাবর এগোবে, আর তুই এবং মালব পিছনের দিকে থাকবি। আমরা পালককে ঘিরে ধরে এগিয়ে যাব, তাহলেই আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এমনিতেই শুনেছি এখান থেকে 20-25 মিনিটের পথ, সুতরাং ধরে নে 2-3 কিলোমিটার রাস্তা তো হবেই। তাছাড়া জঙ্গলের পথ ধরে 2-3 কিলোমিটার হেঁটে যাওয়া কিন্তু মুখের কথা নয়, তার উপর এত ঘন জঙ্গল। এমনিতেই এই জায়গাটির সম্পর্কে অনেক কথা কানে এসেছিল, তবে নিজের চোখে দেখবার পরে ভয়টা যেন আরও অধিক মাত্রায় গ্রাস করতে শুরু করেছে। শিরদাঁড়া বেয়ে একেবারে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। এই পাহাড়ি এলাকাগুলো যে এতটা নিস্তব্ধ এবং ভয়ঙ্কর হতে পারে সেটাই আন্দাজ করতে পারছি না। নে তাহলে এবার যাওয়া যাক, কথা বাড়ি আর লাভ নেই। ওরা নির্দিষ্ট বিধি মেনে পালককে মধ্যিখানে রেখে এগোতে শুরু করলো। টর্চের আলোয় রাস্তার সামনের অংশটি বেশ অনেকটাই আলোকিত হয়ে উঠেছিল, কিন্তু এমন সময় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় সকলেই বেশ ঘাবড়ে গেল। হঠাৎ মেঘটা গর্জন করে উঠল। আকাশে বিদ্যুতের ঝলকানি লক্ষ্য করা গেল। আকাশের ওই কালো মেঘের সারিকে ভেদ করে কোন এক অভিশাপ তাদের দিকে আক্রমণ হানতে চাইছে। তার ভয়ঙ্কর অট্টহাসি যেন গোটা জায়গাটাকে একেবারে ঘিরে ফেলেছে। সে তার ধারালো নখগুলিকে এগিয়ে দিতে চাইছে ওদের দিকে। জঙ্গলের ওই ঘন কালো অন্ধকারের পাশাপাশি মেঘের গর্জনের শব্দ তাদের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। তবুও তারা মনের জোর নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। রাঘব জঙ্গলের রাস্তায় অনুপ্রবেশের পর পিঙ্কিকে উদ্দেশ্য করে বলল, লোকটা ঠিকই বলেছিল বুঝলি, এদিকে জঙ্গলটা বেশ ঘন। এখানে যে কোনো মানুষের অবস্থান নেই সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। জঙ্গলের মধ্যে থেকে যদি হঠাৎ কোনো বুনো বা হিংস্র জানোয়ার বেরিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে তখন বাঁচার আর কোনো পথই নেই। এই টর্চ ছাড়া তো নিজেদের সংরক্ষণের আর কোনো ব্যবস্থা নেই আমাদের কাছে। কি যে করি। রাঘবের কথা শুনে পিঙ্কি বলল, দাদা, এখন এত ভেবে কাজ নেই, যে করেই হোক ওই গ্রামটাই আগে পৌঁছাতে হবে। প্রকৃতিও তো একেবারে মুখ ভার করে ফেলেছে। আমরা যখন এসেছিলাম তখন আবহাওয়া তো একেবারেই অন্যরকম ছিল, একদম ঠিক ছিল। হঠাৎ করে কি করে এরকম মেঘের গর্জন শুরু হলো কিছুতেই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে অল্প সময়ে খুব জোরে বৃষ্টি নামবে। কারোর কাছে ছাতাও নেই, ফলে বৃষ্টি থেকে বাঁচবার তো কোনো উপায় নেই। এদিকে পালক ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে, ওর বিশ্রামের দরকার। কোথাও যে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেবে সেই উপায়ও তো দেখছি না। উফ, কি যে করি। ঈশ্বর যেন আমাদের উপর করাঘাত বর্ষণ করেছেন। কার মুখ দেখেছি আজকে পেরিয়েছিলাম কে জানে। পালক অসুস্থ শরীরেই রাঘবকে উদ্দেশ্য করে বলল, ঠিক এই কারণে
ঠিক এই কারণেই দাদা আমি তোকে উত্তরপ্রদেশের পাহাড়ি পথে এগোতে নিষেধ করেছিলাম। এইসব পথের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। আর তার সেই সাথে দেখ, পার্শ্ববর্তী এই গ্রামগুলোর কুসংস্কারের জন্য ভাবধারা মানুষের মনকে একেবারে কলুষিত করে দিয়েছে। এই অবস্থায় যদি কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন হই আমরা, তখন রক্ষা করার জন্য আমরা কাউকে পাশে পাবো না, বরং সমস্যা আরও বাড়বে। কিন্তু তুই তো কোনোদিন নিজের জেদের বাইরে বেরোসিনি, হঠাৎ করে মাথায় ভূত চাপলো আর সাথে সাথে তুই এই পাহাড়ি পথে বেরিয়ে পড়লি কিনা। এবছর রাখি বন্ধন উৎসব আমরা পাহাড়ে গিয়ে পালন করব, এটা কোনো কথা? পরেও তো যেতে পারতাম। গ্রীষ্মকালের দিকে গেলে কি হয়, এই ধরনের সমস্যা থাকে না। আর তারপর পাহাড়ি এলাকায় যখন তখন আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে, বৃষ্টি নেমে যেতে পারে। পাহাড়ের ঢালে অবস্থিত ওই গ্রামের বাসিন্দাদের উপর সর্বদা এই বৃষ্টিপাতের সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেখানে তুই সাধারণত ঘুরতে বেরিয়েছিস, এবার যে সমস্যার সম্মুখীন হতে হলো তার দায় কে নেবে? রাঘব পালককে উদ্দেশ্য করে বলল, শোন, এত ভেবে লাভ নেই। আমাদেরকে যখন গ্রামের দিকে এগোতেই হবে তখন সেদিকেই মনোনিবেশ করা ভালো। এত ভাবলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তুই এত ভাবিস না, আমরা ঠিক পৌঁছে যাব। আমরা সকলেই তোর সঙ্গে রয়েছি, তোর খেয়াল রাখবো, নিশ্চিন্তে থাক। এরপর তারা কেউই আর কথা বাড়ালো না। আবহাওয়ার অবস্থা খারাপ হচ্ছে দেখে তারা চুপচাপ সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। এইভাবে এগোতে এগোতে তারা গ্রামের প্রান্তে এসে উপস্থিত হলো। এমন সময় রাঘব তাদেরকে উদ্দেশ্য করে বলল, এই ভালো করে তাকিয়ে দেখ, অদূরে গ্রামের সীমানা দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওই তো, এখানে বেশ কয়েকটা কুটিরে আলো জ্বলতে দেখা যাচ্ছে। আমার মনে হয় আমাদের পথ অনুসন্ধান করতে কোনো ভুল হয়নি। ওই পথেই এগিয়ে যেতে হবে। চল তাহলে এগিয়ে যাওয়া যাক। তারা প্রত্যেকেই আরও কিছুটা এগোনোর পরে গ্রামের সীমান্তে এসে উপস্থিত হলো। দেখলো গ্রামের পরিবেশটা একেবারে নিস্তব্ধ। মেঘের গর্জনের সাথে সাথে বিদ্যুতের ঝলকের প্রভাবটিও গোটা স্থানটিকে আচ্ছন্ন করে রেখেছিল। এই সকল স্থানের মায়া কাটিয়ে ওঠা বড়ই মুশকিল। এমন সময়ে পালকের কানের পাশ ঘেঁষে প্রবাহিত হতে গেল এক দমকা বাতাসের সুর। সেই সুরের মধ্যেই ভেসে উঠল কিছু শব্দ। কেউ যেন তাকে বলে গেল কিছু কথা। অবচেতন মনের উপরে বিশ্বাস রেখেই সেই শব্দগুলিকে শুনতে থাকলো পালক। এবারে রাখি বন্ধনে আবার রক্ত বইবে, শেষ হবে তোরা প্রত্যেকে। তোদেরকে বেঁচে ফিরে যেতে দেব না আমি। এভাবেই তো শেষ হতে হয়েছিল আমাকে। তোদেরকেও তাই শেষ করব আমি, শেষ করে দেব। আর স্বাদ নেব রক্তের। পূর্বের অনুষ্ঠিত অভিশাপ এখনো একইভাবে বহমান থাকবে। এভাবেই চলতে থাকবো আমি, এভাবেই। কোনোদিনও এই অভিশাপকে খণ্ডন করতে পারবে না কেউ পারবে না। মরবি তোরা, সকলে মরবি। ওই কণ্ঠের শব্দ পালকের কানে এসে পৌঁছতেই সে চিৎকার করে উঠল, দাদা, এখানে কিছু একটা আছে, বিশ্বাস কর, কেউ একটা তো আছেই। সে আমার কানের কাছে এসে ফিস করে কথাগুলো বলে গেল। আমি তার কণ্ঠ পরিষ্কার শুনতে পেয়েছি, এক মহিলার কণ্ঠ। আর সেই সঙ্গে শুনেছি এক কটাক্ষ হাসির শব্দ। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! পালকের কথাগুলি শোনার সাথে সাথেই রাঘব বলল, এসব তোর মনের ভুল বোন। আসলে সজোরে মেঘ গর্জন করেছে, আর তারপরে এই অচেনা জায়গা, নিস্তব্ধ রাত্রি। ওই লোকগুলোর বলা
কথাগুলো নিয়ে তুই দুশ্চিন্তা করছিস, সেই কারণেই এমনটা মনে হচ্ছে তোর। সেই কারণেই তোর মনে এত ভয় জমা হচ্ছে। তুই আসলে আন্দাজ করতে পারছিস না, তাই এইভাবে কল্পনা করছিস। ভয় পেয়ে যাচ্ছিস বড্ড, আর কিচ্ছু নয়। বালক কিছুতেই আসল বিষয়টিকে তার দাদার সামনে তুলে ধরতে পারল না। এমন সময়ে রাঘব বলল, একটা কুটির নজরে পড়ছে, ওখানে চল, কাউকে না কাউকে ঠিকই পেয়ে যাব। ওরা সকলে কুটিরের সামনে এসে উপস্থিত হলো। এরপরে রাঘব তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোরা এখানে দাঁড়া, আমি গিয়ে কাউকে পাই কিনা দেখছি। ওরা ওখানেই দাঁড়িয়ে রইল। এরপরে ওই কুটিরের দিকে রাঘব এগিয়ে গিয়ে বলে উঠল, কেউ আছেন? একটু দরজাটা খুলুন না প্লিজ। ভেতরে কেউ আছেন? হ্যালো, কেউ আছেন ভেতরে? আসলে আমরা খুব বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি, একটু খুলবেন দরজাটা। কোনো উত্তর পেল না রাঘব। এরপরে হঠাৎ এক বৃদ্ধকে লণ্ঠন হাতে বেরিয়ে আসতে দেখল রাঘব। হঠাৎ সজোরে বৃষ্টি নেমে গেল। এমন সময় সকলে এগিয়ে এসে ওই কুঠিরের তলায় আশ্রয় নিল। হঠাৎ এক বৃদ্ধ এগিয়ে এলেন এবং ওদের সকলকে উদ্দেশ্য করে বললেন, বলছি আপনারা কারা? এখানে কি করছেন? কি দরকার? এত রাতে বিরক্ত করছেন কেন? বালক এগিয়ে গিয়ে বলল, না না, আসলে রাস্তায় আটকে এখানে এসেছি, সকলেই বিপদের মধ্যে আছি। আপনি যদি আমাদের আজকের রাতটা আপনার কুটিরে বিশ্রাম করতে দেন, তাহলে আমরা বাধিত থাকব। বৃদ্ধ লোকটি প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরক্ষণেই বললেন, তোমরা যার কাছ থেকে বাঁচতে এখানে এসেছো, সে এমনিতেই তোমাদের লক্ষ্য করে ঠিক পৌঁছে যাবে। তোমাদের কাছে পৌঁছতে তাকে কেউই আটকাতে পারবে না। কথাটা খেয়াল রেখো। সে তোমার আমার কুটিরে আসতেই পারে, তাতে ক্ষতি নেই। তবে এরপর কি হবে সে বিষয়ে কিন্তু আমি কোনো পরামর্শ দিতে পারবো না। বৃদ্ধের এমন আচরণ ও কথার ভঙ্গি দেখে সকলেই ভীষণ ঘাবড়ে গেল। তবে রাঘব বৃদ্ধকে শান্ত ও নম্র কণ্ঠে বলল, বেশ, আমরা কেবল আশ্রয় চেয়েছি। আপনি এমনিতেই অসুস্থ, আপনাকে প্রশ্ন করে বিব্রত করব না। বৃদ্ধটি বললেন, বেশ, তোমরা ভিতরে এসো। এমনিতেই আমার ঘরখানা বেশ ছোট, এতজন একসাথে বসতে পারবে কিনা সন্দেহ। বৃদ্ধ লোকটির কথায় অন্তর্হিত অর্থ অনুধাবনের ইচ্ছা প্রকাশ না করেই সকলে সেদিকে এগিয়ে গেল। এরপরে ঘরে ঢুকে বসল। ঘরের ভিতরে দরজার সামনে টিম টিম করে একটি হ্যারিকেন চলছিল। সেই হ্যারিকেনের আলোয় চারিদিকটা বেশ উদ্ভাসিত হয়ে উঠেছিল। ওরা দেখল বৃদ্ধ লোকটি একটি চৌকির ওপরে বসে রয়েছে। এরপরে খানিকের মধ্যেই একটি বালিশে শরীরটাকে এলিয়ে দিয়ে বসলেন তিনি। তারপর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা হঠাৎ এখানে কিভাবে এসে পড়লে? দেখে তো মনে হচ্ছে শহুরে লোকজন। রাঘব তাকে উদ্দেশ্য করে বলল, আগে হ্যাঁ, আমরা শহুরে লোক, এদিকে একটা পাহাড়ি এলাকায় যাচ্ছিলাম। আসলে আমরা সকলেই ভাই বোন, এখানে এসেছিলাম রাখি বন্ধন উৎসব পালনের জন্য। যদি কোনো জায়গা পাওয়া যায় যেখানে ভাই বোনেরা মিলে এই পবিত্র উৎসবটিকে পালন করতে পারি। কিন্তু যাচ্ছিলাম যেদিকে, সেদিকে আর যাওয়া হলো না। পথের মাঝে নানান ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে আমাদেরকে পথ ভুলে এদিকে চলে আসতে হলো। কি করব বলুন? তবে এই গ্রামটির বিষয়ে অনেক কিছুই শুনেছিলাম। এদিকে আসতেও যে খুব একটা মন চাইছিল একেবারেই নয়। কিন্তু ওই যে নিয়তি, নিয়তি যদি কাউকে টেনে নিয়ে আসে তাহলে আর কি করা যাবে। এমন সময়ে পালক তার দাদাকে থামিয়ে দিয়ে বলল, আমার মাথায় বড্ড
চোট লেগেছে। এখন এসব কথা বাদ দে দাদা, আমি একটু বিশ্রাম করতে চাই, তোরাও একটু বিশ্রাম কর। এরপরে সকলেই যে যার মতন চোখ বন্ধ করে ঘরের মেঝেতে পাতা মাদুরটিকে আশ্রয় করে শুয়ে পড়ল। এমন সময়ে আবারও কেউ পালকের কানে এসে ফিসফিস করে বলে উঠল, তোরা আবারও আমার অজান্তেই এসে ফিরেছিস। এবারে তো তোদেরকে আমি আরোই ছাড়বো না, তোদেরকে শেষ করে ফেলবো। তোরা বাঁচতে চাস তো পালা এখান থেকে, ভালো কথা বলছি, এক্ষুনি পালা, নইলে কিন্তু সকলেই শেষ হবি। বিশেষ করে তোদের সাথে থাকা ওই ছেলে দুটো, ওরা সবার আগে শেষ হয়ে যাবে। পালা, শিগগির পালা এখান থেকে, নইলে বাঁচার সকল রাস্তা বন্ধ, বলে দিলাম। পালক ভয়ে হুড়মুড়িয়ে উঠে বসল। দেখল বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে রয়েছে, খাটের ওপরে বসে ড্যাব ড্যাব করে তাকে দেখে চলেছেন। বৃদ্ধের চোখের ভিতরটা একেবারেই ফাঁকা, সেখানে মনির পরিবর্তে রয়েছে দুটো গোলাকার বড় বড় গর্ত। সেটি দেখবার সাথে সাথেই পালকের শিরাবে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। সে সজোরে চিৎকার করে উঠল। পালকের চিৎকার শুনতে পেয়েই রাঘব সহ বাকি সকলেরই ঘুম ভেঙে গেল। তারা পালকের মুখের দিকে তাকিয়ে দেখল সে সামনের দিকে লক্ষ্য করে কিছু একটা বিড়বিড় করে চলেছে। তারা সেটি লক্ষ্য করে সামনের দিকে তাকাতেই ভয়ে আঁতকে উঠল। ওই একই দৃশ্য নজরে পড়ল তাদেরও। আর ঠিক সেই সময়ই ওই বৃদ্ধ লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এখান থেকে পালানোর যে আর কোনো রাস্তা নেই, আর তো শুধু এই কালো রাতটার অপেক্ষা, হাতে রাখির ধাগা বাঁধার অপেক্ষা। রাখির ধাগায় বাঁধা পড়লে ভাই বোনের সম্পর্ক যেমন অটুট হয়, ঠিক তেমনি এই ধাগায় বাঁধা পড়বার সাথে সাথে তোদেরকে শেষ করে ফেলবো আমি। যেভাবে আমাকে সেদিন শেষ হইতে হয়েছিল, আমিও সকলকে ওইভাবে শেষ করে দিই, কেউ কিছু করতে পারবে না, এই বলে দিলাম। তোদেরকে মরতেই হবে, এখনো সময় আছে। আজকে রাতের মধ্যেই তোরা পালিয়ে যা এখান থেকে, নইলে। বৃদ্ধের শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসছিল এক ভয়ঙ্কর চিৎকারের শব্দ। সেই চিৎকারের শব্দ কেউ সহ্য করতে পারছিল না। সকলেই কানে আঙুল দিতে বাধ্য হলো। এমন সময়ে তারা দেখল ওই চৌকিতে আর কেউ নেই। স্থানটি একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। এটি দেখা মাত্রই সকলে ওই কুটির থেকে বেরিয়ে অন্যদিকে দৌড়তে শুরু করলো। তারপরে আবারও একটি কুটিরের সামনে এসে আছড়ে পড়তেই তাদের পদধ্বনি শুনে এক ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন। এরপরে তিনি রাঘবকে উদ্দেশ্য করে বললেন, এ কি অবস্থা আপনাদের? আপনারা কারা? আর এইভাবে হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে কোথা থেকে আসছেন? রাঘব লোকটির দিকে তাকিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমরা ওই সামনের দিকে যে কুটিরটি রয়েছে সেখানে আশ্রয় চাইতে গেছিলাম। ওখানে এক বৃদ্ধের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাদের ঘরে এসে বসতে বললেন। আমরা পথ ভুলে গ্রামে এসে পড়াই এই বিপত্তি। রাতের কারণে অন্যত্র যেতে পারিনি আমরা। রাতটা কোনো ক্রমে কাটিয়ে কালকে ভোরের দিকেই এখান থেকে বেরিয়ে যাব। এমন সময় ওই লোকটি চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ! আপনারা ওই কুটিরে কেন গেছেন? অবশ্য আপনাদের না জানারই কথা, এই গ্রামে এতকাল ধরে যে অভিশাপ নিজের ডালপালা বিস্তার করে রয়েছে, সেটি সূত্রপাত ঘটেছিল ওই কুটিরেই।
আপনারা ভিতরে আসুন, আজকের রাতটা আপনারা আমাদের ঘরেই বিশ্রাম নিন। আমি হলাম গিয়ে এই গ্রামের মোড়ল, আমার নাম বিশু, আর ইনি হলেন আমার স্ত্রী কমলা। ওই কুটিরে কেউ যায় না, এমনকি সন্ধ্যের পরে সেদিকে কেউ পাও রাখে না। আসলে এই স্থানটি অভিশপ্ত, আমরা কেউই সেদিকে যাওয়ার সাহস দেখাই না। কাজে আপনাদের ওদিকে যাওয়া একেবারে উচিত হয়নি। আপনারা যে জীবিত ফিরে আসতে পেরেছেন এই অনেক। শুধু শুধু এটুকুই বলবো, আজকের রাতটা বিশ্রাম নিয়ে এখান থেকে পালিয়ে যান। রাঘব চোখের জল মুছে বলল, আমার বোন খুব অসুস্থ। এই অবস্থায় জানি না এত ধকল সহ্য করে কালকে এখান থেকে সে যেতে পারবে কিনা। তবে অনেকক্ষণ ধরেই আপনাদের সকলের মুখে এক অভিশাপের কথা শুনছি। ওটা আসলে কি কি ঘটেছিল সেখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটির স্ত্রী কমলা বলে উঠলেন, এখন আর সে কাহিনী আমরা মুখেও আনতে চাই নে। ধরে নেন এই গ্রামে যা কিছু ঘটছে সব তার জন্যে। আমরা তার নাম মুখেও আনতে চাই নে, কারণ সে আর জীবিত নাই। আর মৃত কারুর নাম মুখে আনলে তার আত্মার শক্তি বৃদ্ধি পায়। সেই আত্মার মুক্তি ঘটে না থাকলে যে তার নাম মুখে এনেছে সে তারই অনিষ্ট করার জন্যে ধাবিত হয়ে আসে। এর থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নাই। কাজে রাতের অন্ধকারে এসব বিষয় আলোচনা না করাই ভালো। আপনারা বরং কিছু মুখে দিন। এই সামান্য কিছু খাবার রয়েছে, এটি মুখে দিন। কালকে সকালে না হয় নিজেদের গন্তব্যের দিকে রওনা হবেন, ক্ষতি নাই। সেদিন ওদের কেউই আর গল্প শোনার বাতিকটাকে কাজে লাগাতে চাইল না। সকলেই মারাত্মক ক্লান্ত ছিল। সকলেরই চোখ লেগে এলো। চোখের সামনে ঘটতে থাকা ওই কারণগুলির সাথে যে তাদেরকে ঘন নিবিড় সম্পর্ক তৈরি হতে চলেছে, এই বিষয়টির কথা কেউই আগে থেকে আন্দাজ করতে পারল না। পরদিন সকাল হতেই রাঘব চোখ খুলে দেখল সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। এরপরে মালব রাঘবকে উদ্দেশ্য করে বলল, কমলা আর তার স্বামী চাষের জমি দেখতে গিয়েছে, তবে আমাকে জানিয়ে গিয়েছে সবটাই। মানে সবটা বলতে কোনো কাহিনী নয়, এখানে থাকতে বলেছে আর কি। দুপুরের খাবার খেয়ে বেরোতে বলেছে, না হলে নাকি গৃহস্থের অকল্যাণ হয়। তাই ভাবছি কিছুটা সময় এখানে কাটিয়েই যাই, কি বলিস? পিঙ্কি বলে উঠল, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এই ফাঁকে আমরা দুই বোন মিলে তোদের হাতে রাখিটা বেঁধে দিই। আজকে এমনিতেই রাখি পূর্ণিমা, ভালোই হবে। ওরাও বাড়িতে নেই আর আমাদেরকে বারণ করারও কেউ নেই। এখানকার মানুষজনের কথাই আমার তেমন বিশ্বাস নেই। আর কালকে যা হয়েছে হয়েছে, সেসবের কথা বরং ভুলে যাওয়াই ভালো। এছাড়া রাস্তার ধারে গাড়িটা পড়ে রয়েছে, ওদিকে তো পৌঁছতে হবে। সেই লোকগুলো তো অপেক্ষা করছে আমাদের জন্য। ওরা হয়তো কাউকে নিয়ে এসেছে, সেও অপেক্ষা করবে। কি দরকার, তাড়াতাড়ি কাজ সেরে ওদিকে এগিয়ে যাওয়াই বরং ভালো। এছাড়া পালকের শরীরটাও আগের থেকে এখন ঠিক লাগছে। কাজে এখানে দেরি করে আর কোনো লাভ নেই। ওদের দুজনের কাছেই রাখির সরঞ্জাম ছিল। ওরা রাখি বার করে যে যার ভাইকে হাতে পরিয়ে দিল। রাখি বন্ধন উৎসবটিকে বেশ আনন্দের সাথে পালন করতে সক্ষম হলো তারা। সকলের মনের মধ্যে আনন্দের জোয়ার খেলে গেল। তবে ঠিক সেই মুহূর্তেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। হঠাৎই পূজার থালাটি পালকের হাত থেকে মাটিতে পড়ে গেল। আর ওই সময়ই কমলা ও বিশু ঘরের মধ্যে প্রবেশ করলেন। কমলা বিষয়টি লক্ষ্য করতেই চিৎকার করে উঠলেন, এ কি সর্বনাশ করেছেন আপনারা? আপনারা রাখি পালন করছেন, ভাইয়ের হাতে রাখি পরাইছেন। জানেন না, এই গ্রামে ওই ঘটনার পর থেকে
কোনো বোন তার ভাইয়ের হাতে রাখি পরাতে পারে না? সেই প্রেতাত্মা কাউকে রাখি পরতে দেয় না। যে বোন আজকের দিনে তার ভাইয়ের হাতে রাখি পরায়, সে তাকেই মেরে ফেলে, সঙ্গে তার ভাইদেরকেও। এভাবেই তো সেই অভিশাপ এত কাল ধরে নিজের আস্তানা গেড়ে বসে আছে। এই গ্রামের বুক থেকে সেই অভিশাপ কি দূরে সরানো কারোর পক্ষেই সম্ভব হয়নি। জানি না কবে অভিশাপের হাত থেকে আমাদের মুক্তি হবে। জানি না, আমি কিচ্ছু জানি না। কমলা ভয়েতে পিঙ্কি ও পালকের হাত থেকে পূজার থালাগুলি কেড়ে নিলেন, কিন্তু রাঘব ও মালব কেউই তাদের হাত থেকে বাঁধনের বাঁধা রাখিগুলোকে খুলতে চাইল না। মালব কমলাকে উদ্দেশ্য করে বলল, আরে না, আমরা এসবে বিশ্বাস করি না। এগুলো সবই আপনাদের মনের মধ্যে থাকা কুসংস্কার। এসবের ওপর বিশ্বাস করাটা একেবারেই অযৌক্তিক। এই যুগে দাঁড়িয়ে এখনও আপনারা এসবে বিশ্বাস করেন কি করে? চল তো রাঘব, আমরা রাস্তার দিকে এগোই। এতক্ষণে বোধহয় ওই লোকগুলিও চলে এসেছে। আর বোনেদের পরানো ভালোবাসার এই চিহ্ন কিছুতেই আমরা হাত থেকে খুলব না, তাহলে আমাদের অকল্যাণ হবে। বিশু তাদেরকে উদ্দেশ্য করে বলল, এই কল্যাণ সকলের কাছে অভিশাপ বাবু। আমরাও জানি রাখির বন্ধন এক পবিত্র বন্ধন, কিন্তু এর দ্বারাই মানুষের জীবনে নেমে আসে কালো অভিশাপের ঘের। কাজে এর থেকে আমাদেরকে উদ্ধার পাওয়ার কৌশল খুঁজে বার করতে হবে। আপনারা এখান থেকে কোথাও যাবেন না। পথে বেরোলে ওই আত্মা আপনাদের সর্বনাশ করে দেবে। আপনারা এখানেই থাকুন আর দয়া করে হাত থেকে ওই রাখিটি খুলে দিন। এখনো সময় আছে, খুলে দিন। ওরা কেউই বিশুর কোনো কথায় কান দেয় না। এরপরে ওইভাবেই সকলে কুটির থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে বড় রাস্তার দিকে এগোতে শুরু করে। এমন সময়ে হঠাৎ রাঘবের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। মনে হয় কেউ যেন তার গলাটাকে শক্ত করে চেপে ধরেছে। ধীরে ধীরে ক্রমে দম বন্ধ হয়ে আসতে থাকে রাঘবের। রাঘবকে ওই অবস্থায় দেখে মালবও অস্থির হয়ে পড়ে। সেও রাঘবকে বাঁচানোর আশায় তার দিকে এগিয়ে যেতে থাকে। আর এমন সময়ে সেও ঠিক একইভাবেই নিজের বুকের ভিতরে ব্যথা অনুভব করে। সেই সাথে তারও মনে হতে থাকে কেউ যেন তার গলাটিকে শক্ত করে চেপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে দুজনেই মাটিতে পড়ে যায়। চোখ কপালে উঠে যায় তাদের। তারা বোনদের দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়। পালক ও পিঙ্কি তাদের দাদাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েও কিছু করতে পারে না। ওদের নিথর দেহ দুটি ওইভাবেই পড়ে থাকে। পিঙ্কি ও পালক কাঁদতে শুরু করে। ওদের কান্নার শব্দ শুনে গ্রামের অনেকেই সেখানে ছুটে আসেন। এরপরে বিশুও সেখানে ছুটে যান। তাদেরকে উদ্দেশ্য করে বলেন, বলেছিলাম আপনাদেরকে এখান থেকে বাইরে না যেতে। আপনারা কেউই আমার কথা বিশ্বাস করতে চাইলেন না। গ্রামের অন্যান্য লোকেদের মধ্যে থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, এত কাল বাদে আবারও কেউ এই আস্মদ্দা দেখানোর চেষ্টা করেছে। ওই প্রেত তাই আবারও ফিরে এসেছে। এবার আর কিছু করার নেই। আমরা এই দুই ছেলের সৎকার এখানে করতে দেব না। ওই প্রেতের হাতে মারা গেছে যারা, তাদেরকে গ্রামের শ্মশানে পোড়াতে দেওয়া হয়নি। যে সেই কাজ করতে যাবে সেই প্রেত তাকেও শেষ করে ফেলবে। পালক এই সকল কথার সহ্য করতে না পেরে বলে উঠল, আপনারা দয়া করে চুপ করুন। আমরা আমাদের দাদাদের হারিয়ে ফেলেছি। কিভাবে কি হলো কিচ্ছু বুঝতে পারলাম না। কোনোদিনও হতে পারে না। আমরা যেভাবেই হোক
ওদের দুজনকে আমরা ফেরত পেতে চাই। বিশুবাবু, আপনাকে আমাদের সাহায্য করতে হবে। আমি কিচ্ছু জানি না, ওদেরকে ফিরিয়ে আনতেই হবে। বিশু বললেন, এটা আর সম্ভব নয়, কারণ সেই প্রেত ওদেরকে মেরে ফেলেছে। এটাই তো নিয়ম, কেউ এই নিয়মের বাইরে বেরোনোর চেষ্টা করলেই সেই প্রেত তাদেরকে এভাবেই শেষ করে ফেলে। আর এই রীতি বহুকাল ধরে চলে আসছে, যার জন্যেই এই গায়ে কেউ কোনোদিনও রাখি উৎসব পালন করেনি, কারণ তারা কেউই তাদের ভাইদেরকে হারাতে চায়নি। যেখানে ভাইয়ের দীর্ঘায়ুর জন্য বোনেরা প্রার্থনা করে, সেদিনকেই এই গ্রামে শুরু হয় মৃত্যুর মিছিল। রাখি পড়ার সাথে সাথে সকলে মারা যেতে থাকেন। ওদের দেহ দুটিকে নিয়ে আপনারা আমার সাথে কুটিরে আসুন, আমি আপনাদেরকে সেই কাহিনীর বিষয়ে বিশদ জানাচ্ছি। এই গ্রামের লোকেরা কেউই এখন আপনাদেরকে এই কাজে সাহায্য করতে পারবেন না, উল্টে আরো কথা শোনাবেন। তবে একটা উপায় আছে, সেই উপায়ের দ্বারা এই অভিশাপকে চিরকালের জন্য গ্রাম থেকে দূর করে দেওয়া সম্ভব। কিন্তু এই কাজ কি আপনারা করতে পারবেন? বিশুর কথা শুনে পালক তাকে উদ্দেশ্য করে বলল, পারবো, সব পারবো, যে কোনো ঝুঁকির সামনা করতে পারবো। আমাদেরকে শুধু উপায়টা বলুন। ওদের মনের জোর দেখে গ্রামের লোকেরা সকলেই সেদিন হতবাক হয়ে গিয়েছিলেন। এরপরে রাঘব ও মালবের দেহ দুটিকে ধরে বিশুর কুটিরে নিয়ে আসা হলো। কমলা সেটি দেখে আরও ভেঙে পড়লেন। বিশু, পিঙ্কি ও পালককে উদ্দেশ্য করে বললেন, এর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস। আমি আপনাদেরকে আজ সেই কাহিনী বলবো। আজ থেকে প্রায় অনেক বছর আগে এই গ্রামে এক মোড়ল থাকতেন। সেই মোড়লের বাড়িতে গিয়েই আপনারা উঠেছিলেন। ওই মোড়লের আত্মাই আপনাদেরকে সাবধান করবার চেষ্টা করেছিল। উনি নিজেও এখন আর জীবিত নেই। অনেক কাল আগেই ওনার নিধন হয়ে গিয়েছে। মোড়লের দুই সন্তান ছিল, পিয়ালি ও সায়ক। সায়ক বড় ছেলে ছিল। অনেকে বলেন পিয়ালি নাকি মোড়লের নিজের সন্তান ছিল না, তিনি তাকে কুড়িয়ে পেয়েছিলেন। সায়ক ছিল অত্যন্ত লোভী। সে তার বোন পিয়ালিকে একেবারেই পছন্দ করত না। মোড়ল এই বিষয়টির সাথে পরিচিত ছিলেন না। একদিন রাখি বন্ধন উৎসবের দিন পিয়ালি যখন তার দাদা সায়কের হাতে রাখি পরাতে যাচ্ছে, ঠিক সেই সময়ই তার দাদা সায়ক বোনকে ধাক্কা মেরে ফেলে দেয়। পিয়ালির মাথাটা সামনের কাঠের বেড়ির সাথে লাগার সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং তার মাথা দিয়ে রক্ত বেরোতে শুরু করে। মোড়ল মেয়েকে বাঁচানোর কথা বলায় সায়ক তাতে রাজি হয় না, আর পিয়ালি ওইভাবেই পড়ে থেকে থেকে শেষ হয়ে যায়। রক্তক্ষরণের প্রভাবে তার অকাল মৃত্যু ঘটে। সায়ক তার পিতাকে বলে, এই মেয়ে থাকলে আগামীতে সম্পত্তির ভাগ চাইতো, সে কোনোভাবেই বিয়ে করে যেতে ইচ্ছুক ছিল না। আমি অনেক করে তোমাকে ওকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেবার জন্য বলেছিলাম। এমনিতেই তো মা মারা গিয়েছে, তারপর একার সংসার, তোমার তেমন কোনো রোজগারও নেই। আর এই অভিশাপটা কার না কার সন্তান আমি তাও জানি না। সেই পাপটাকে নিয়ে এসে তুমি ছোট থেকে মানুষ করেছো। আমি ওকে কোনো দিনও সহ্য করতে পারিনি। আজকে যখন ও আমার হাতে রাখি পরাতে এসেছে, আমি সেটাও নিতে পারিনি। তাই আমি ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছি। ভালো হয়েছে ও মারা গেছে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আজকে। এই গ্রামে আর কোনো দিন আমি ফিরবো না। শহরে যাচ্ছি কাজের আশায়। তুমি পচে মরো এখানে। এইভাবেই সায়ক সেদিন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। মোড়লের ছেলের মুখে এমন কথা শুনে গ্রামের লোকেরাও পিয়ালিকে ঘৃণার নজরে দেখতে শুরু করেছিল। ফলে সেদিন আর কেউই পিয়ালির মৃত শরীরটির সৎকারের ব্যবস্থা করেনি। পিয়ালি অযাচিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। শোনা যায় পিয়ালির শরীরটাকে
মোড়ল মশাই গ্রামেরই কোনো এক স্থানে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পুঁতে দিয়েছিলেন। এই জঙ্গলের ভিতরেই কোনো একটি স্থানে তিনি পিয়ালিকে পুঁতে দিয়ে এসেছিলেন। এরপরে কেউই আর পিয়ালির কোনো হদিশ পায়নি। কিন্তু এইখানেই বিষয়টা শেষ হয়নি। এরপরে পিয়ালি প্রেত হয়ে ফিরে এসেছিল। শোনা যায় সে তার ভাই অর্থাৎ সায়ককেও শেষ করে দিয়েছিল, এমনকি মোড়লকেও হত্যা করেছিল। সকলে মোড়লকে একদিন তার কুটিরের মধ্যে মৃত অবস্থায় খুঁজে পেয়েছিলেন। কিন্তু কে কিভাবে মোড়লের হত্যা করেছিল এই বিষয়টি আজও রহস্য হয়ে থেকে গিয়েছে। আপনারা আপনাদের ভাইদেরকে জঙ্গলের ভিতরেই কোথাও একটা পুড়িয়ে দিন, কারণ ওদের মৃত্যু অপঘাতে হয়েছে। তবে যদি আপনারা এই অভিশাপকে শেষ করতে চান, তাহলে পিয়ালির মৃত শরীরটিকে খুঁজে বার করে তাকে জ্বালিয়ে ফেলতে হবে, না হলে এই ঘটনা ঘটতেই থাকবে। পালক পিঙ্কিকে উদ্দেশ্য করে বলল, তা কি করে সম্ভব? এত বড় অঞ্চলের মধ্যে কোথায় সেই মোড়ল পিয়ালির শরীরটাকে পুঁতেছিল এই খুঁজে বার করা এক প্রকার অসম্ভব। আর আমাদের যদি এই কাজ করতে হয় তাহলে ঝুঁকি আরও বাড়বে। আমরা দাদাদের হারিয়ে ফেলেছি, এই কাজ করতে গেলে আমাদের নিজেদেরও তো প্রাণ সংশয় হয়ে যাবে। পিঙ্কি বলল, তবুও আমার মন বলছে যেখানে তুই প্রথমবার ওদের কণ্ঠ শুনতে পেয়েছিলিস ওই স্থানেই ওর দেহটি পোঁতা রয়েছে। আমাদেরকে সেদিকেই যেতে হবে। ওরা বিশুকে সাহায্য করতে বলে। এরপরে তাদের দাদাদের দেহ দুটি সঙ্গে নিয়ে তারা জঙ্গলের দিকে এগিয়ে যেতে শুরু করে। জঙ্গলের পথ ধরে এগোতে গিয়ে হঠাৎ তাদের নজরে পড়ে এক বিশেষ চিহ্ন। ততক্ষণে সন্ধ্যের চাদরে ঢাকা পড়েছে গ্রামটা। বিশু তাদেরকে উদ্দেশ্য করে বললেন, খুব সাবধান, একা একাই কাজ করা খুবই কঠিন। আপনারা বিশাল বড় ঝুঁকি নিয়েছেন, তবে আজকের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। রাখি পূর্ণিমার রাত পেরিয়ে গেলে আর এই প্রেতকে বন্দি বানানো যাবে না। আমি ততক্ষণে আপনাদের দাদাদের সৎকারের ব্যবস্থা করি। বিশু জঙ্গল থেকে কাঠকুঠো জোগাড় করে এনে রাঘব ও মালবের দেহ দুটিতে আগুন ধরিয়ে দেয়। এরপরে সেই আলোতেই পিঙ্কি আর পালক একটি ধারালো বাঁশের কঞ্চি জোগাড় করে নিয়ে এসে মাটি কোপাতে শুরু করে। কিছুটা মাটি কোপানোর সাথে সাথেই জোরে জোরে বাতাস বইতে শুরু করে। তারা একটি পচা গলা শরীর উদ্ধার করে। মাটিতে মিশে রয়েছে তার হাড়গুলি। ওদের দেখে বুঝতে অসুবিধা হয় না এটাই পিয়ালের শরীর। বিশ্রী গন্ধ নাকে ভেসে আসতেই গা গুলিয়ে উঠল পালকের। সে বেশ কিছুটা বমিও করে ফেলল। এরপরে ওই আগুনের মধ্যে থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে এসে ওই শরীরটির ওপরে স্পর্শ করতে যাবে এমন সময়ে এক প্রবল শক্তি এসে তার হাত থেকে কাঠের টুকরোটি ফেলে দেয়। পালক পিঙ্কিকে উদ্দেশ্য করে বলে, পিঙ্কি, তাড়াতাড়ি ওই দেহটিতে অগ্নি নিক্ষেপ কর, না হলে সে কিছুতেই এই কাজ সম্পন্ন করতে দেবে না। বিশু পিঙ্কিকে বাঁচানোর জন্য এগোতে যাবে এমন সময়ে সেই বীভৎস চেহারার প্রেতনি বিশুর সামনে এসে দাঁড়ায়। সেই ভয়ঙ্কর চেহারা দেখে বিশু ঠক ঠক করে কাঁপতে থাকে। এরপরে এক দমকা হাওয়া সেই প্রেতনি বিশুকেও ওই জ্বলন্ত চিতার মধ্যে ফেলে দেয়। বিশুর গায়ে আগুন লেগে যায়। সে চিৎকার করতে থাকে। অন্যদিকে কোনো হদিশ না পেয়ে পালক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। সে পিছনে ফিরতেই ওই পেতনির নখলো আঙুলগুলি তার হৃৎপিণ্ডকে একেবারে এফোড় ওফোড় করে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে সে শেষ হয়ে যায়। এরপরে পিঙ্কি লক্ষ্য করে ওই পেতনি তার দিকে এগিয়ে আসছে।
বাতাসের চেয়েও অধিক বেগে ছুটে আসে তার দিকে। এমন সময়ে সে নিজের হাতে থাকা ওই জ্বলন্ত কাঠের টুকরোটিকে ছুঁড়ে দেয় পিয়ালির মৃত শরীরটির দিকে। সাথে সাথে ওই প্রেতনিটিকেও দগ্ধ করে দেয় সেই আগুন। ভস্মীভূত হয়ে যায় চতুর্দিক। একটি ভয়ঙ্কর মুঠোমণ্ডলের অবয়ব সেই অগ্নিবলয়কে ভেদ করে তার জ্বলন্ত মুখটিকে পিঙ্কির সামনে এনে বলে, এভাবে শেষ হব না আমি, এভাবে শেষ হব না, আবারও ফিরবো, আবারও ফিরবো, আবারও ফিরবো আমি। কেউ আমাকে শেষ করতে পারবে না, কেউ না, কোনোদিনও না, কোনো মূল্যেই নয়। এরপরেই সেই আগুন আকাশের সীমানা স্পর্শ করে, আর সেটিকে খুঁজে পাওয়া যায় না। ওই মাটির গর্ভেই কোথাও সেটি হারিয়ে যায়। হাঁক ছেড়ে বাঁচে পিঙ্কি, কিন্তু সেদিন রাতে সে হারায় সকলকে। একসাথে সকলের ছাই গায়ে মেখে ওই জঙ্গলের গণ্ডি পেরিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে পৌঁছয় রাস্তার ওপরে। সেখানে কিছু লোক তাকে আবিষ্কার করে। এরপরে তারা পিঙ্কিকে নিয়ে আরও 2 কিলোমিটার এগিয়ে যায়। সেখানে একটি হাসপাতালে সেদিনের রাতটা তাকে রেখে তার চিকিৎসা করা হয়। পরের দিন সকালে কিছু স্থানীয় লোক এগিয়ে আসে পিঙ্কির দিকে। ওদেরকে দেখে চিনতে পারে পিঙ্কি। তারা পিঙ্কিকে উদ্দেশ্য করে জানাতে চাইলে পিঙ্কি পূর্বে ঘটে যাওয়া সমস্ত বিভীষিকার কথা তাদের জানায়। এরপরে তারা পিঙ্কিকে সুস্থ করে দিল্লিতে ফেরত যাওয়ার বন্দোবস্ত করে দেন। তবে তাদের ওই গাড়িটিকে সঙ্গে নিয়ে আসা পিঙ্কির পক্ষে সম্ভব হয়নি, কারণ সেই গাড়িটিকে নাকি সেই স্থানে আর খুঁজেই পাওয়া যায়নি। পরের দিন যারা গাড়িটিকে মেরামত করবার জন্যে নিয়ে যেতে এসেছিলেন, তারা নাকি ওই স্থানে কোনো গাড়িকেই ভগ্ন অবস্থায় পাননি। সেখানে কিছুরই উপস্থিতি ছিল না। এটি নেহাতি অজুহাত ছিল নাকি পিয়ালির প্রীতি ছিল, এসবের পিছনে সেটি আমৃত্য পিঙ্কির কাছে রহস্যবৃত হয়েই থেকে গিয়েছিল। তবে এই ঘটনার পরে পিঙ্কি আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। কিছুকাল স্বাভাবিক থাকার পরেও নাকি সে আবারও পিয়ালির আত্মাকে দেখতে পেয়েছিল, কিন্তু কাউকেই সেই ধারণায় বিশ্বাস করাতে পারেনি সে। তার পরিবারের লোকেরাও কোনো উপায় না পেয়ে পিঙ্কিকে মানসিক চিকিৎসালয়ে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। এরপরে নাকি সেখানেই আশ্চর্যজনকভাবে তার মৃত্যু হয়। সেই মৃত্যু রহস্যকেও খুঁজে বার করা সম্ভব হয়নি। এভাবেই শেষ হয়েছিল বিষয়টি। এই ঘটনার আসল কারণ কি হতে পারে সেটি না হয় আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। এবারে আপনারাই বরং এর বিচার করুন। হয়তো এই জন্যেই আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা প্রশ্নচিহ্ন হয়েই থেকে যায়। সেগুলির কারণ সন্ধান করা সম্ভব হয়ে ওঠে না। আশা করি গল্পটা আপনাদের সকলের ভালো লেগেছে। আরও নতুন নতুন গল্প নিয়ে আমরা হাজির হব খুব শীঘ্রই। পাশে থাকুন, শুনতে থাকুন বংভূতুরে। গল্পের সূত্রধর নির্মাল্য, গল্পের কথক বৃদ্ধ মোড়ল এবং স্থানীয় লোক যে রাস্তার কাজে ছিল তার চরিত্রে আমি প্রীতম। সায়কের চরিত্রে অব্যক্ত অডিও স্টোরিজ ইউটিউব চ্যানেলের রমাকান্ত। সাধারণ গ্রামবাসী এবং বিশুর চরিত্রে রাজদেবী প্রোডাকশনের রাজপ্রতাপ। রাঘবের চরিত্রে এখন গল্প ইউটিউব চ্যানেলের সুমন। কমলা ও পিঙ্কির চরিত্রে সায়ন্তী। পালক ও রাঘবের মায়ের চরিত্রে তনিমা। পিয়ালির চরিত্রে নম্রতা এবং মালবের চরিত্রে শোভন। এছাড়াও আমাদের স্টুডিও সাপোর্টে আমরা পাশে পেয়েছি মিহান্স প্রোডাকশনকে। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। ভালো থাকবেন, শুনতে থাকবেন
বং ভুতুরে।